নমস্কার, আমি তমগ্ন মুখার্জি আর আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে। আজকে আমরা নিয়ে চলে এসেছি ভোট বাংলা নিয়ে। বরাহনগর, যারা মেট্রো যাত্রী বা বাংলায় যারা থাকেন তারা বরাহনগর সম্পর্কে জানেন, তবে এখন শুধুমাত্র বাঙালি নয়, আপামর ভারতবাসীও বরাহনগর সম্পর্কে জেনে গিয়েছেন শুধুমাত্র রাজনীতির জন্য। তবে চলুন, কি ঘটনা ঘটেছিল রাজনীতিতে জানার আগে আমি আপনাকে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আরোহী নিউজ বাংলার এডিটর ইন চিফ শ্রীযুক্ত বিপ্লব কুমার সিনহা মহাশয়। নমস্কার স্যার। আজকে অ্যাকচুয়ালি এই যে বরাহনগরে যে ঘটনাটা ঘটেছে, সায়ন্তিকা বনাম সজল ঘোষ, এর আগে আমরা 2024-এও দেখেছি একটা রাজনৈতিক টানাপোড়েন ঘটেছিল। ঠিক কী কারণে বারবার বরাহনগরেরই নাম উঠে আসছে? বরাহনগর একটা ঐতিহাসিক জায়গা। বরাহনগরে আমাদের মানে আগে বলা হতো বামপন্থী, মানে বামপন্থার গড়, মানে জ্যোতি বসু একটা সময় ওখানে পুরো দাপড়ের সাথে কিন্তু রাজনীতিটা করেছিলেন। এবং বরাহনগরে অমিতাভ নন্দী থেকে শুরু করে জ্যোতি বসু, আমাদের পুরনো বহু বড় বড় নেতার নাম আছে কিন্তু। এবং বরাহনগর যে এখনকার যে পরিস্থিতি, কেন বলছি, কারণ বরাহনগর যে টানা যে তৃণমূলের নেতা ছিলেন তাপস রায়, আই থিঙ্ক আমি যদি ভুল না হয়, সেই তাপস রায় কিন্তু ওখানের থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেলেন। এবং বিজেপিতে যাওয়ার ফলে একটা উপনির্বাচন হলো। উপনির্বাচনে কি দেখা গেল যে সায়ন্তিকা ব্যানার্জি, যিনি বাঁকুড়ায় হয়ে দাঁড়াতেন, আগে বাঁকুড়ার দিকে আগে তিনি কাজ করতেন, আমাদের বাঁকুড়া জেলায় তো কাজ করেছেন অনেক, তিনি এখানে দাঁড়ালেন এবং বিজেপির হাই প্রোফাইল প্রার্থী, ডাকাবুকো নেতা যাকে আমরা বিজেপির বলি, তিনি সজল ঘোষ। সেই উপনির্বাচনে কিন্তু ভোটটা হলো এবং মার্জিনটা হয়েছিল মাত্র 8,000। এটাই সবচেয়ে বড় বিষয়, কিন্তু কারণ তখন কিন্তু একটা উপনির্বাচন, তখন কিন্তু মানুষ জেনে গেছে যে তৃণমূল ক্ষমতায় চলে এসছে, এবং মানে সেরকম আর এই সিটটা জেতা বা হারা নিয়েও কিন্তু আর মসনদে, মানে মুখ্যমন্ত্রীর মসনদে বা মুখ্যমন্ত্রীর চেয়ারে কিন্তু সেরকম কোনো পরিবর্তন হওয়ার জায়গা নেই। তার ফলে কি হলো যে মানুষের বেশিরভাগ ভোটটা কিন্তু তৃণমূল পাওয়ার কথা, কিন্তু তা সত্ত্বেও মাত্র মানে কি মার্জিনটা কিন্তু খুব মানে মার্জিনাল ছিল, মানে প্রায় 8,000 ভোটে মাত্র জিতেছিলেন। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর বরাহনগর একটা সবসময় একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা। বরাহনগর যেমন আর 5টা হাই ওয়েট প্রার্থী নিয়ে ওখানে যেমন মানে কি বলছে হট সিট বলা হয়, মানে একটা হট সিট, বরাহনগর সবসময় কিন্তু একটা হট সিটের মধ্যেই পড়ে। একদমই ঠিক বলেছেন। তবে একটা জিনিস আপনি যদি লক্ষ্য করে দেখেন, আমরা যেটা দেখেছি 2024-এও একটা রাজনৈতিক চাপাউন্নতর হয়েছিল। সেখানে যখন 2024-এর ভোট চলেছিল তখন বেশ কিছু ফেক ভোটারকে ধরা হয়েছিল ওইখানে। তার সঙ্গে এবং কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে 30,000 ভোট, 30,000 এক্সট্রা ফর্ম 6A, যেটা আমরা সাধারণ মানুষকে জানিয়ে রাখি যে ফর্ম 6A এমন একটি জিনিস যেতে আপনি ধরুন যে লোকেশনে বসবাস করছেন সেইখানে যদি আপনার নাম ভোটার তালিকায় না আসে তাহলে ওই ফর্মটি ভরে আপনার নামটি ভোটার তালিকায় চলে আসবে। তো অভিষেক ব্যানার্জি বলেছিল যে ফর্ম 6-এ 30,000 লোককে ভরানো হয়েছে, বাইরে থেকে আনা হয়েছে। তো 2024-2026 বারবার বরাহনগরে এই চাপাউন্নত চলছে। এরই সঙ্গে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র বরাহনগর না, সেই মালদা থেকে শুরু করে ভবানীপুরে একটা রাজনৈতিক ডামাডোল হয়েই চলেছে। ঠিক এই বছরের যে ভোটটা চলছে এরকম একটা ঘটনা কেন ঘটছে? এবছর তো ফর্ম 16 তো বলতে পারছি, কিন্তু এসআইআরটা আছে। এখন এটাই দেখার বিষয় যে ওখানে কতগুলো ভোট বাদ পড়েছে, কতগুলো ভোট তো বাদ পড়বেই, কিন্তু এটা আমরা জানি যে অন্যান্য যেমন একটা বিশিষ্ট কমিউনিটি বাংলাদেশ থেকে এখানে এসে অনেক জায়গায় উড়ে এসে জুড়ে বসেছে, অনুপ্রবেশকারীরা অনেক জায়গায় উড়ে এসে জুড়ে বসেছে, কিন্তু বরাহনগর ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খাটবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এখানে হতে পারে যে কিছু ভুয়ো ভোটার যাদের বা মারা গেছেন বা নাম নেই, সেই জাতীয় ভোটারগুলো বাদ এখানেও গেছে। এখানেও কিন্তু কয়েক হাজার ভোটার কিন্তু এসআইআর তালিকায় নাম থেকে বাদ গেছে। তা আমি তো সেটাই বললাম যে মার্জিনাল জায়গা, কারণ বরাহনগর কিন্তু ইস্যুগুলো আছে, যেটা আমি কয়েকটা মানে ক্লিনচিট করে ব্যাপারটা লিখেছিলাম যে রাজনৈতিক উত্তেজনা এবং সংঘর্ষ, মানে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে গত মার্চ এবং এপ্রিল মাসে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি মধ্যে বেশ কয়েকবার কিন্তু সংঘর্ষের ঘটনা হয়েছিল। এটাই বলছি, একটা জিনিস জানবে, যেখানে সমপক্ষ বা সমানের লড়াইটা হয় না, সেখানে কিন্তু ঝামেলাটা বেশি হয়। মানে আমি তোকে দেখে নেবো তো তুইও আমাকে দেখে নিবি, বা আমি তোকে দেখে নেবো, এরকম হাড্ডাহাড্ডি একটা ব্যাপার থাকে। সেটা কিন্তু বরাহনগরে দেখা গেছে, যেটা কিন্তু মানে আমরা বলি না এক পেসে ভোট বা একছত্র অধিকার, মানে কোনো বিধানসভা এলাকায় দেখবে যে একটা পার্টির একছত্র অধিকার থাকে, এমনও কিন্তু অনেকগুলো জায়গা আছে। বরাহনগর কিন্তু একছত্র অধিকার থাকলেও টিএমসি জিতে এলেও এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইটা হয়। আর সজল ঘোষ কিন্তু ডাকাবুকো নেতা। এখানে যেমন রাজনৈতিক আর কী ব্যাপারগুলো আছে, যে টবিন রোড মোড়, মানে পোস্টার ছেঁড়া এবং
প্রচার মিছিলকে কেন্দ্র করে এই এলাকায় বড়সড় সংঘর্ষ হয়, যা সামাল দিতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে হস্তক্ষেপ করতে এখন হচ্ছিল। অবশ্যই অবশ্যই এই ঘটনাই ঘটেছিল যে হোর্ডিং ছিঁড়ে দিচ্ছে, যে র্যালি চলছে সেখানে ধাক্কাধাক্কি চলছে, এরকম একটা ঘটনা এটা কিছুদিন আগে তো চলছে। হয়েছে, একদমই তাই। কিছুদিন আগেই হয়েছে। তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বলেছিলেন, অভিযোগ করেছেন যে বিজেপি বাইরে থেকে লোক এনে এসব অশান্তি করার চেষ্টা করছে, বাইরে থেকে লোক এনে। মানে সবসময় কিন্তু এটাও দেখা গেছে যে বিজেপির একটা ট্রেন্ডিং দেখা গেছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই, যে একটা বিধানসভায় যদি কোনো কারণে তার মনোনয়নপত্র জমা দিতে যাওয়া বলো, কোনো ভোট প্রচার বলো, অন্যান্য জায়গার থেকে লোক আনিয়ে কিন্তু এটা করা হচ্ছে। এটা কিন্তু বিজেপির একটা সাংগঠনিক দুর্বলতা বলতে পারো। আর সজল ঘোষ, তার তো ফলোয়ার্স কম নেই, তার কথাতে হয়তো বাইরের যে বিধানসভা এলাকা থেকে প্রচুর মানুষ কিন্তু বরানগরে ঢুকেছিল, সেটাও কিন্তু কিছু ফুটেজে প্রমাণ পাওয়া গিয়েছিল। এই যেটাই শান্তকে বলছেন যে তোর যদি তোমাদের যদি লড়াই করার ক্ষমতা থাকে বিজেপির, তাহলে তোমরা এসে লড়াইটা করো, মানে তোমরা নিজের বিধানসভা লোক নিয়ে সেই লড়াইটা করো, এটাই বলেছিল। একদমই আপনি যেটা বলছেন একদম ঠিক কথা, কিন্তু এরই সঙ্গে আমাদের কোনো জায়গা থেকে মানে আইন, যে আমাদের হাতে আইন নিয়ে নিচ্ছে সাধারণ মানুষের মধ্যে বা রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে আইন নিয়ে নেওয়ার প্রবণতা কি কোনোভাবে প্রকট হচ্ছে না? কারণ একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেদিন থেকে ভোট ঘোষণা হয়েছে তারপর থেকে উত্তেজনাটা বেড়ে গেছে। তার মানে কি কেন্দ্রীয় বাহিনী কোনোভাবে ব্যর্থ এই পরিস্থিতি সামাল দিতে? কেন্দ্রীয় বাহিনী, তুমি একটা জিনিস তো লক্ষ্য করবে, কেন্দ্রীয় বাহিনী কার দ্বারা পরিচালিত হচ্ছে? নির্বাচন কমিশন দ্বারা। কিন্তু নির্বাচন কমিশন যখন মমতা ব্যানার্জি তো রিজাইন দিয়েছেন, তিনি এখন দায়িত্ব নেই, তিনি আইনমন্ত্রীও নন, তিনি পুলিশ মন্ত্রীও নন, তাহলে এখন পুলিশকে কারা গাইড করছে? নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন। সেই নির্বাচন কমিশন পুলিশকে যে দায়িত্বগুলো পুলিশকে যে, তারা তো পশ্চিমবঙ্গেরই পুলিশ, তারা জানে ভোটের পর আমাদেরকে এখানে থাকতে হবে। সেই পুলিশ কতটা, আমি যদি একটা পুলিশ অফিসার হয়ে আমি যদি কেন্দ্রীয় বাহিনীকে বলি যে এই জায়গায় ঝামেলা হচ্ছে চলে যাও, তারা তো ওখানেই যাবে, বা তাদেরকে কোনো একটা অফিসার ওখানে নিয়ে চলে গেল। আসলে সেই পুলিশ জানে যে ঝামেলাটা অন্য জায়গায় হচ্ছে, একদম সেই জায়গায় যখন ঝামেলাটা হয়েছে তাহলে কেন্দ্রীয় বাহিনী সেখানে নেই। তা কেন্দ্রীয় বাহিনী তো নিজের থেকে তো কি করতে পারবে না। কেন্দ্রীয় বাহিনীর যারা অফিসার, কেন্দ্রীয় বাহিনী এসছে ঠিকই, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর অফিসার কি এসছে? কোনো অফিসার লেভেল লোক তো নেই। অফিসার হচ্ছেন পুলিশের অফিসার, কোনো একটা সাব ইন্সপেক্টর হতে পারে, কোনো একটা আইসি হতে পারে। তারা যে যে জায়গায় দেখাবেন যে যেতে হবে, কেন্দ্রীয় বাহিনী তাদেরকে তো ফলো করে যাবে। কেন্দ্রীয় বাহিনী নিজস্ব কোনো রেকি করে কি যাচ্ছে সেখানে? যে আমরা রেকি করলাম, আমরা রেকি করে সেই জায়গায় তাকে নিয়ে যাবো, তাকে পথ প্রদর্শক হিসাবে তাদেরকে সেই জায়গাগুলো দেখাবো যেখানে গোলমাল বা উত্তেজনা প্রবণ এলাকা, সেটা তো হচ্ছে না। তাহলে তোমার সমাধানটা হবে কি করে? একদমই তাই, একদমই তাই। আপনি যেটা বলছেন ঠিক বলেছেন। এই যে কেন্দ্রীয় বাহিনীর কথাটা আপনি বললেন, তাই আমি একটা বরানগর ইস্যুতে ফিরে আসো বাবা, বরানগর ইস্যু, আজকে বরানগর নিয়ে কথা বলো। অবশ্যই অবশ্যই আপনি যেটা বলছেন একদমই ঠিক কথা বলছেন, কিন্তু বরানগর সহ এই যে বরানগরের এলাকায় এই যে উত্তেজনা হচ্ছে বা এই যে একটা ঝামেলার পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং সজল ঘোষ বনাম সায়ন্তিকা, এইটা ভোটে কতটা কি ধরনের এফেক্ট করতে পারে? এটাই হচ্ছে কথা, যে বরানগরে উন্নয়নমূলক কাজ কি কি হয়েছে বা ইস্যু কি কি আছে। উন্নয়নমূলক কাজগুলো আমি সেটা একটা পয়েন্টগুলো করে রেখেছি। জল সমস্যা, মানে পরিশুদ্ধ পানীয় জলের অভাব এই এলাকায় দীর্ঘদিনের একটা সমস্যা। বাসিন্দাদের অনেক সময় জল কিনে কিন্তু ব্যবহার করতে হয়। জলমগ্নতা মানে ওয়াটার লগিং, এটা কিন্তু প্রবলভাবে আছে। মানে বরানগরের অলিতে গলিতে কিন্তু একটু বৃষ্টি হলে কিন্তু প্রচুর পরিমাণ, কিছুটা হয়তো সুরা হয়েছে, কিন্তু ওর জিওগ্রাফিক্যাল লোকেশনটা বা মানে কী বলবো, যে ঘর বাড়িগুলো তৈরি হয়েছে এভাবে যে ওখানে কিন্তু ওটা এত সহজে কিন্তু কোনো পার্টি বা কোনো মানে এসেই যে দুদিনে মানে শেষ করতে জল, তাও তো একটা মানুষের মধ্যে একটা ক্ষোভ থাকবেই, যেটা করা হচ্ছে না কেন। জল নিকাশি ব্যবস্থা, পরিকাঠামো কি জীর্ণ হয়ে পড়া স্থানীয় পরিকাঠামো সংস্কার করাও এটা কিন্তু নির্বাচনের অন্যতম ইস্যু। এরপর যে মানে অনেক মানুষের, যারা আমাদের প্রতিনিধি যখন গিয়েছিল ওখানে, যে কীভাবে ওখানে মানে কী বলবো, যে প্রতিক্রিয়া নিতে, পাবলিক রিয়াকশন নিতে, সেখানে কিন্তু প্রত্যেক মানুষের কিন্তু মানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু সায়ন্তিকার হয়ে কথা বলছেন এবং বলছেন যে উনি আমাদের পাশে আছেন। সায়ন্তিকা সেলিব্রিটি হতে পারে, মানে একজন ফিল্ম স্টার হতে পারেন, মানে সায়ন্তিকা একজন ফিল্ম স্টার হতে পারেন। আমি সেই মানে যারা দাঁড়িয়েছি, সায়ন্তিকা টিএমসির হয়ে, সজল ঘোষ বিজেপির হয়ে এবং সিপিএমের সায়নদীপ মিত্র, এদের সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। অবশ্যই আমরা শুনবো। যে আগে সজল ঘোষকে নিয়ে বলছি, ইনি কি ছিলেন, এনার যে একটু হিস্ট্রি সেটা আমরা একটু জেনে নিই। তিনি কলকাতা পৌর সংস্থার 50 নম্বর ওয়ার্ডের কিন্তু কাউন্সিলর, বিজেপির ডাকাবুকো নেতা। 2026 বিধানসভায় মানে সাম্প্রতিক তথ্য অনুযায়ী 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা তিনি বরানগর কেন্দ্রে দাঁড়াচ্ছেন, এটা আমরা জানি। এবং তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেছিলেন। তিনি প্রথম ছিলেন কংগ্রেস, তারপর ছিলেন তিনি তৃণমূলে। 2021 সালে তিনি কিন্তু মানে বিজেপিতে জয়েন করেন। তিনি উত্তর কলকাতার কিন্তু বিখ্যাত ব্যক্তি এবং সন্তোষ মিত্র স্কয়ার দুর্গাপূজা কমিটির কিন্তু মানে প্রধান অন্যতম সংগঠক।
বাকপটুতা, মানে ওনার বাকপটুতা প্রচুর। মানে প্রত্যেকটা টিভি চ্যানেল উনি যখন বসেন না, আশেপাশের যারা অন্যান্য পার্টির যারা প্রতিরোধ মানে অপোজিশন পার্টির যারা বক্তা থাকেন তাদেরকে কিন্তু বাকপটুতাতে বা বাকচটুতাতে মানে হারাতে কিন্তু পুরো সক্ষম, এবং তার কথা কিন্তু টলাতে পারেন না। তো এটা হচ্ছে সজল ঘোষ, এবং তিনি যেখানে মানুষের প্রবলেম হোক ঝাঁপিয়ে পড়েন। তার নেতা হিসাবে কিন্তু বিজেপির এখন রাইট ক্যান্ডিডেট ফর বরানগর। সায়ন্তিকা নিয়ে বলছি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় একজন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী এবং সক্রিয় ব্যক্তিত্ব। তিনি মূলত টলিউডের প্রথম সারির একজন অভিনেত্রী এবং বর্তমান তৃণমূল কংগ্রেসের কিন্তু একজন বিধায়কও, মানে বরানগরের সিটিং এমএলএ। এটা মনে রাখতে হবে যে উপনির্বাচনে জিতলেও কিন্তু তিনি একজন সিটিং এমএলএ। 2009 সালে ঘর সংসার চলচ্চিত্রের মাধ্যমে তার কিন্তু অভিষেক হয়, এবং 2012 সালে জিতের বিপরীতে আবারও ছবিতে অভিনয় করেন। তারপরে বিন্দাস, হিরোগিরি, অভিমান এবং শেষ থেকে শুরু অনেক কিছু। 2024 সালে কিন্তু তিনি উপনির্বাচনে এই বরানগর বিধানসভাতে কিন্তু জিতে আসেন, জয়লাভ করেন। এরপর হচ্ছে আরেকজন আছে। এই দুজন তো মানে দুজন পক্ষ, কিন্তু সায়নদীপ মিত্র কিন্তু একটা মানে পরিচিত মুখ। বামপন্থী আদর্শ একজন সায়নদীপ মিত্র, তিনিও কিন্তু একজন পরিচিত মুখ, তিনিও কিন্তু কম যান না। তিনি কিছু, যেহেতু বরানগরের একটা পুরনো আছে না, ওল্ড ইজ গোল্ড, পুরনো চাল ভাতে বাড়ে একটা ব্যাপার আছে, কিন্তু বরানগর মানুষ কিন্তু সিপিএমও কিন্তু ফলোয়ার্স ওখানে আছে। সেটা কি, সায়নদীপ মিত্র তিনি সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য এবং বামফ্রন্টের একজন সক্রিয় নেতা। তিনি ডিওয়াইএফের প্রাক্তন রাজ্য সম্পাদকও ছিলেন, কিন্তু ভাবতে হবে তোমাকে। এবং 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনি কামারহাটি কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 2026 সালে তিনি বরানগর কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন। তার সামাজিক রাজনৈতিক বিভিন্ন ইস্যু তিনি রাজপথে কিন্তু সক্রিয় থাকেন, এবং বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি এবং কর্মসংস্থানের মতো বিষয়গুলোতে তাকে মিছিল এবং সমাবেশ করতে অগ্রণী ভূমিকা দেখা গেছে। তাহলে হি ইজ অলসো আ নোন ফেস। অ্যাপারেন্টলি আমরা সজল ঘোষ সায়ন্তিকার লড়াইটা বলছি, কিন্তু ইনি কতটা ভোট কাটবেন, কার ভোটটা কাটবেন, এটাও কিন্তু দেখার বিষয়, প্রশ্নের বিষয় হয়ে গেছে। কারণ ভোট তিনি কাটবেন, তিনি কিন্তু ভোট কাটবেন একদমই, কারণ উনি একজন পরিচিত মুখ, সিপিএমের একজন উনি পরিচিত মুখ, ওনার কিন্তু ভোট কাটার একটা ব্যবস্থা আছে। এই জন্য বলছি এবারে লড়াইটা কিন্তু যথেষ্ট পরিমাণে বরানগরে হাড্ডাহাড্ডি হবে। চলো শুনে নিই যে আমাদের প্রতিনিধি ঐরিপা ওখানে গিয়েছিল আজকে। ওখানে আমাদের প্রতিনিধি গিয়েছিল এবং তারা পাবলিক রিয়াকশন নিয়েছে। পাবলিক রিয়াকশনে তারা কি কি জানতে পেরেছে, ঐরিপা একটু জানাও আমাদের। অবশ্যই হরিপা, পাবলিক রিয়াকশনটা জানাও, পাবলিক কি বলছে। একদমই বিপ্লব স্যার, আপনি যেমন বললেন, এখানে মানুষের সাথে কথা বলে আমরা কিন্তু জানতে পারলাম যে প্রত্যেকটা মানুষ, অর্থাৎ এই বরানগর বিধানসভার যিনি আছেন সায়ন্তিকা ব্যানার্জি, তিনি কিন্তু প্রত্যেকটা মানুষের পাশে থাকেন এবং মানুষের জন্য তিনি কাজ করছেন। এখানে ছোটো ছোটো যে সমস্যাগুলো তিনি সেগুলোও দেখেছেন, জলের সমস্যা বলুন বা এই বর্ষাকালে জল বাঁধে, যে এখানে রাস্তাঘাট প্রত্যেকটা দিকে কিন্তু তিনি দেখছেন। দাদা, এই বরানগর বিধানসভা থেকে এবার সায়ন্তিকা ব্যানার্জি বা অন্যান্য অপোনেন্ট যে দলগুলো থাকে, সিপিএম বলুন, বিজেপি বলুন, দাঁড়াচ্ছে, তো সায়ন্তিকা ব্যানার্জি ম্যাম অনেক ক্লেম করছেন যে তিনি সব কাজ বাজ করেছেন, 1.5 বছর ধরে উনি আছেন, উনি আবারও এসেছেন। তো এই বিষয়ে কি বলবেন, এবং যেই দলই আসুক না কেন কতটা উন্নতি হয়েছে বা কতটা উন্নতি হবে বলে আপনার মনে হচ্ছে, আপনি বলুন। আমরা এই পাড়ায় থাকি, হরিজন পল্লীতে। এই 1.5 বছরের মধ্যে সায়ন্তিকাদি যেইভাবে মানে ডাকতে হয় না, মানে এটা আমরা গর্ব করে বলতে পারি। আমাদের পাড়ার গলি, বাথরুম সব কিছু বানিয়েছে 1.5 বছরের মধ্যে। 5 বছর থাকলে তো আমরা আরো আনন্দিত হব। কি বই আনতে হয় নাকি বাড়িতে জল আসে? এই তো জল কল লাগিয়ে দিয়েছে, সব সময় জলের সব কিছু, না কিছু সমস্যা হয় না। শুনলে প্রচুর মানুষ কিন্তু আমাদের ক্যামেরার সামনে কিন্তু তাদের কোনো আমি বারবার বলছি এই ভোটটা একটু আলাদা রকমের ভোট, কারণ প্রচুর মানুষ, যেখানে আমরা জানি একচেটিয়াভাবে এক পেশেভাবে সেই পার্টি সেখানে জিতছে, তাও কিন্তু সেই পার্টির হয়ে মানুষ বলার মতো ক্ষমতা রাখছে না, এবং ক্যামেরার সামনে তারা বলতে কিন্তু দ্বিধা বোধ করছে না। এটাই সবচেয়ে ব্যাপার, তারা বলতে চাইছে না। এটা শুনলে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু যারা তৃণমূল হয়ে কথা বললো, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু তৃণমূল জিতবে বা সায়ন্তিকা ম্যাডামের হয়ে কথা বললো। কিন্তু তুমি এটা দেখো যে সজল ঘোষও বলছে যে একটা বার সুযোগ দিন, না হলে কিন্তু আমরা লাথি মেরে বার করতেন পরের বার। একদম এই যে মানুষের আবহাওয়াটা, এটা কিন্তু বুঝতে পারছি না। তো আমার মতে শেষ করার আগে আমি একটা বিষয় বলবো যে বরানগর বিধানসভা এইবার 2026-এ হাড্ডাহাড্ডি লড়াই হবে, প্রচণ্ডভাবে হাড্ডাহাড্ডি লড়াই হবে। যদিও সায়ন্তিকা কিন্তু দুটো স্টেপ একটু হলেও এগিয়ে আছেন সজল ঘোষের থেকে, কারণ সায়ন্তিকা এর আগের বার সিটিং এমএলএ এবং বসেছেন, এবং তার যে গ্রাউন্ড কমিউনিকেশনস উইথ দ্য ক্যাডার বা তার যে মানে সাংগঠনিক যে মানে কি বলো যে লোকগুলো আছে, তারা কিন্তু সাথে নিয়ে তুমি কাজ করছেন। আর সজল ঘোষের কাছে কিন্তু এটা আনকরা, এবং সজল ঘোষকে মানুষ কীরকম কী কাজ করবে না করবে
চেনে না। তো এটাই একটা ফ্যাক্টর দাঁড়াবে যে তারা আনকোরা সজল ঘোষ বা তার টিভিতে দেখা তার ডাকাবুকো কাজকর্ম, তার পুজো কমিটি, তিনি মানে ডাকাবুকো নেতা, মানে বিজেপির আদর্শে আদর্শিত, তাকে ভরসা করবে, নাকি যে সায়ন্তিককে তারা উপনির্বাচনে পেয়েছিল তাকে ভরসা করবে, এটাই কিন্তু দেখার বিষয়। কিন্তু আমাদের আরও নিজে জনসমীক্ষা বলছে যে সায়ন্তিকা আমাদের এই ভোটে বিধানসভা 2026-এ কিন্তু অনেকটাই এগিয়ে, যদি না সায়ন্তের মিত্র কোনো ভোট কাটাকুটি বেশি। একদমই, তিনটে পক্ষ, দেখা যাক তাহলে কি হবে বরানগরে। আরও জানতে চোখ রাখুন ভোট বাংলায়, শুধুমাত্র আরোই নিউজে। ধন্যবাদ।